আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং সম্মানবৃন্দ, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। তাহলে চলো আজকে আমরা আমাদের অধ্যায়ে চলে যাই। আজকে আমরা কি করবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। প্রত্যেকটা মানুষেরই খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাহলে যে জীব, মানুষ না জীবের কথা বলি আমি, যে প্রত্যেকটা জীবই খাদ্য গ্রহণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে খাদ্য কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে পাই আমরা। উদ্ভিদ ছাড়া কিন্তু কোনো জীব খাদ্য প্রস্তুত করতে পারে না। উদ্ভিদ নিজেই যে খাদ্য প্রস্তুত করে, সে খাদ্য প্রস্তুত করে কিসের মাধ্যমে? সে হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে বা অন্য পানি বা কার্বন ডাই অক্সাইড যেগুলো গ্রহণ করে তার মাধ্যমে হচ্ছে খাদ্য উৎপাদন করে। আজ এই খাদ্য উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একমাত্র যে সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদই করতে পারে। অন্য কোনো উদ্ভিদ কিন্তু হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে না। এবং যারা খাদ্য উৎপাদন করে, সবুজ উদ্ভিদই খাদ্য উৎপাদন করে থাকে। তাহলে এই উৎপাদন সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। তাহলে প্রথমে পার্ট 1 এবং 2 আছে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ কি কাজ করার জন্য অবশ্যই শক্তি লাগে, সেটা জীবী হোক অথবা কোনো যন্ত্রই হোক। যেমন কি দেখো, যন্ত্রের কথা বলি, যদি গাড়ি চালানো যায় সেক্ষেত্রে কিন্তু পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয়। এবং পেট্রোল এবং ডিজেল এক ধরনের শক্তি, যে শক্তিটা গাড়ি হচ্ছে নিজের মধ্যে নিয়ে হচ্ছে মানে চলছে। সেক্ষেত্রে আবার যদি দেখি আমরা, এই যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এই যে এগুলো চলে, এগুলো কিসের মাধ্যমে চলে? বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ এক ধরনের শক্তি, যার মাধ্যমে বাতাস পাচ্ছি আমরা এবং আলো পাচ্ছি। তাহলে এই যে দেখো, এগুলো আমরা কিন্তু এই শক্তি থেকে পাই। তাহলে এই যে খাদ্য গ্রহণের মাধ্যমেও কিন্তু আমরা একটা শক্তি পেয়ে থাকি। খাবার যদি আমরা খাবার যদি গ্রহণ না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে শক্তি উৎপন্ন হবে না। তুমি দেখো, তুমি যদি দেখা যাচ্ছে সকালে না খেয়ে থাকো, দুপুরে না খেয়ে থাকো, রাত্রে কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে, কোনো এনার্জি পাবে না, কাজ করার কোনো শক্তি পাবে না, এমনকি কথা বলতে ইচ্ছা করবে না। কিন্তু তুমি যদি নিয়মিতভাবে খাদ্য গ্রহণ করে থাকো, তাহলে কিন্তু তোমার মধ্যে খুব ভালোভাবে শক্তি তুমি উৎপন্ন করতে পারবে এবং কাজ করতে পারবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে কিন্তু খাবার গ্রহণটা আমাদের খুবই জরুরি। তাহলে খাবার গ্রহণ এক ধরনের শক্তি। তাহলে এই শক্তি আমরা কোথা থেকে পাই? তাহলে এই যে খাবার উৎপন্ন করে, যে খাদ্য গ্রহণ করে, গাছ তো শক্তি উৎপন্ন করে, সেই শক্তি কোথা থেকে পাই? সেই শক্তি আমরা পাই সূর্য থেকে। সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ চলাকালে সৌর শক্তিকে আবদ্ধ করে। সৌর হচ্ছে সূর্যের যে আলো, সে সৌর শক্তিকে সুন্দরভাবে নিজের মধ্যে আবদ্ধ করে নেয়। আর যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা নিজের খাদ্য নিজে তৈরি করে, তারই নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই প্রক্রিয়াকে বা পদ্ধতিকে বলা হয় সালোক সংশ্লেষণ। আর একমাত্র সবুজ উদ্ভিদই এই কাজ করতে পারে। তাহলে এই যে সবুজ উদ্ভিদ কাজটা করে কিসের মাধ্যমে করে? শিকড় দিয়ে করে, কাণ্ড দিয়ে করে, ডালপালা দিয়ে করে? না, সবুজ উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে বা খাদ্য উৎপাদন করে, সেটা হচ্ছে পাতার মাধ্যমে। যে সেই পাতাতে কি হয়, সবুজ যে প্লাস্টিড আছে, সেই প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষণে অংশ নেয়। তাহলে এই প্লাস্টিডের মধ্যে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে আমাদের জন্য এবং গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে দেখো, আমরা বিগত যে অধ্যায়গুলো জীবজগতের অধ্যায়, সে অধ্যায় কিন্তু আমরা জেনেছি যে প্লাস্টিক কয় ধরনের। প্লাস্টিক থাকে হচ্ছে 3 ধরনের। ঠিক করেছি না? ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি। সেটা হচ্ছে সবুজ প্লাস্টিক, রঙিন প্লাস্টিক এবং বর্ণহীন প্লাস্টিক। সবুজ প্লাস্টিক কি করে? ক্লোরোপ্লাস্ট বলে যাকে, সে হচ্ছে খাদ্য উৎপাদন করে। রঙিন প্লাস্টিক ফুল ফলকে রঙিন করে তোলে এবং বর্ণহীন যে প্লাস্টিক আছে, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে এই 3টা প্লাস্টিক, একমাত্র যে সবুজ প্লাস্টিক, যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেটা হচ্ছে পাতায় উপস্থিত থাকে এবং খাদ্য গ্রহণে সহায়তা করে। তাহলে কেন পাতা সালোক সংশ্লেষণে পাতায় কেন অংশগ্রহণ করে, অন্য কিছু অংশগ্রহণ করে না কেন? সেটারও কিন্তু ব্যাখ্যা আছে। পাতা কেন অংশগ্রহণ করে, সে কারণ হচ্ছে পাতা হচ্ছে চ্যাপ্টা, প্রসারিত। যেমন প্রসারিত বলতে কি, অনেক সময় দেখা যাচ্ছে পাতা গোলাকৃতির হয়ে থাকে, এভাবে গোলাকৃতির হয়, আবার কিছু সময় লম্বা হয়। এই আকৃতির পাতাগুলো হয়ে থাকে, আর পাতাগুলো প্রসারিত হয়ে থাকে, সম্প্রসারিত হয়ে থাকে এবং সূর্যের আলো বেশি পরিমাণে গ্রহণ করে এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত করে। এই যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো শোষিত করে নেয়। তাহলে এই জন্য পাতা হচ্ছে সালোক সংশ্লেষণের মূল উপাদান। তারপরে পাতার যে কোষগুলো আছে, তার মধ্যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। তার মানে কি, পাতা সবুজ, এজন্য সবুজের মধ্যে সবুজ রঙের যে প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট এটা থাকে, যার কারণে পাতা হচ্ছে খাদ্য গ্রহণে অংশগ্রহণ করে। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র, তার মানে ছিদ্র থাকে। সালোক সংশ্লেষণের
সময় যে গ্যাসীয় যে আদান প্রদান, সে আদান প্রদানটা পাতা হচ্ছে খুব সহজে করে ফেলে। এই জন্য এই সব কারণে একমাত্র পাতাই সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে এবং খাদ্য প্রস্তুতে সহায়তা করে। তাহলে সালোক সংশ্লেষণ পদ্ধতি, তাহলে সালোক সংশ্লেষণ পদ্ধতি হচ্ছে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অন্ধকার পর্যায়ে, একটা হচ্ছে আলোক পর্যায়ে। তাহলে অন্ধকার পর্যায়ে এবং আলোক পর্যায়ে দুটো পর্যায়ে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তাহলে সালোক সংশ্লেষণ পদ্ধতি কি হয় দেখো, স্থলজ যে উদ্ভিদ, তার মানে মাটির উপরে যে উদ্ভিদগুলো আছে, এই উদ্ভিদগুলো তার মূলরোম দিয়ে পানি শোষণ করে। মিস মূলরোম কি জিজ্ঞেস করতে পারো। মূলরোম হচ্ছে যে শিকড় থাকে, ধরো এটা মাটির নিচে এরকম একটা হচ্ছে শিকড় থাকে, এই শিকড় থেকে এই শাখা প্রশাখা গুলো বের হয়ে থাকে। এই যে মূল যে শিকড়টা যেটা মাটিকে আঁকড়ে ধরে আছে, এটাই হচ্ছে মূলরোম। এটা আমি তোমাদেরকে কিসের সময় বুঝিয়েছিলাম, আবার বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে মূলরোম। আর এই মূলরোম দিয়ে মাটির নিচ থেকে যে স্থলজ উদ্ভিদগুলো আছে, সে উদ্ভিদ হচ্ছে পানি শোষণ করে। আর নিমজ্জিত যে জলজ উদ্ভিদ, নিমজ্জিত জলজ উদ্ভিদ বলতে আমরা কি বুঝি, মানে পানির নিচে আছে যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো কি দিয়ে পানি শোষণ করে, তাদের দেহ দিয়ে, দেহতল মানে দেহ দিয়ে পানি শোষণ করে থাকে। আর সালোক সংশ্লেষণ পর্যায়ের একমাত্র গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আলো। আলো কোথা থেকে পাই, সূর্য থেকে পাই। তাহলে যে সালোক সংশ্লেষণ কি করে, সব সময় বায়ুমণ্ডলে যত কার্বন ডাই অক্সাইড আছে সব পাতার মধ্যে প্রবেশ করে নেয় এবং সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, যার ফলে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা বিক্রিয়া দেখতে পারি। সেই বিক্রিয়াটা হচ্ছে কি দেখো, কার্বন ডাই অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইডের সাথে পানি নেয়, ঠিক আছে, পানি বিক্রিয়া করছে। কার বিক্রিয়া করছে, সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিল, যে সবুজ যে উদ্ভিদের যে ক্লোরোফিল আছে, সে ক্লোরোফিল এবং সূর্যালোক এই দুটাকে ব্যবহার করে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করছে। বিক্রিয়া করার ফলে আমাদের জন্য কি তৈরি করছে, অক্সিজেন প্লাস গ্লুকোজ তৈরি করছে। এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে এইভাবে সালোক সংশ্লেষণ হয়ে থাকে, যে কার্বন ডাই অক্সাইড এবং পানি একসঙ্গে বিক্রিয়া করে, কার উপস্থিতিতে সূর্যালোক এবং ক্লোরোফিল এই দুটো ব্যবহার করে বিক্রিয়া করে অক্সিজেন এবং গ্লুকোজ তৈরি করছে। এবং এই যে অক্সিজেন তৈরি করছে, এই তৈরি করার একটা সুন্দর পরীক্ষা আছে। সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে একটা বিকার। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, বিকারটা দেখতে এরকম, একটা বিকার, একটা ফ্যানেলটা দেখতে এরকম, এটা হচ্ছে ফ্যানেল। তারপরে একটা টেস্ট টিউব দেখতে এরকম, যেটা দাগাঙ্কিত থাকে সুন্দর করে, হচ্ছে টেস্ট টিউব। তারপরে হচ্ছে পানি তো রাখানো যায় না, সতেজ জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, সে উদ্ভিদ আর একটা দিয়াশলায়। তাহলে কি করতে হবে আমাদের, যে বিকারটা আমরা একটু বড় নেই, আমরা যেহেতু পরীক্ষাটা দেখবো সেহেতু একটু বড় আকারে বিকার নিই। তাহলে এই যে ধরো একটা হচ্ছে বিকার, ঠিক আছে, এই বিকারে 2/3, তার মানে দেখো কি, 3 ভাগ করবো, 3 ভাগে 2 ভাগ। তাহলে এই পর্যন্ত আমরা পানি দ্বারা পূর্ণ করলাম। পূর্ণ করার পরে যে হাইড্রিলা যে উদ্ভিদটা আছে, সেই উদ্ভিদটা করবো কি, উদ্ভিদটা নিচে বসিয়ে দেবো। ধরো এটা একটা উদ্ভিদ, উদ্ভিদটা বসে দেবো। উদ্ভিদের কিছু ডালপালা উপরের দিকে থাকবে, আর ফ্যানেলটা কি করবো, উপর করে উদ্ভিদের ভিতরে বসিয়ে দিব। ফ্যানেলটা বসিয়ে দিলাম এবং ফ্যানেলটা এমন ভাবে বসাতে হবে যে উদ্ভিদের কিছু ডালপালা এই ফ্যানেলের যে নল, সে নলের দিকে উপরের দিকে উঠে আসে। তাহলে এরপরে কি করবো, যে টেস্ট টিউবটা নিয়েছিলাম, টেস্ট টিউবের মধ্যে পানি পূর্ণ করে টেস্ট টিউবের মাথাটা বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে দিব। তার মানে ধরো এটা টেস্ট টিউব, এটার মধ্যে পানি পূর্ণ করেছি এবং এটা বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে উল্টো করে এই ফ্যানেলের নলের যে নল, সেই নলের মধ্যে বসিয়ে দেবো। তার মানে এই যে এইভাবে উল্টিয়ে ফ্যানেলের নলের মধ্যে টেস্ট টিউবটা বসিয়ে দিলাম। তার মানে এইগুলো কিন্তু পানি পূর্ণ আছে, টেস্ট টিউবের মধ্যে পানি দ্বারা পূর্ণ আছে। এবং এটা কি করব, সমস্ত প্রক্রিয়াটি করে সুন্দর করে রোদে সূর্যের আলোতে রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবো যে সবুজ উদ্ভিদটা টেস্ট টিউবের মধ্যে পানি ছিল বা সবুজ উদ্ভিদ যে নলের মধ্যে ছিল, এই সবুজ উদ্ভিদ থেকে বুদবুদ আকারে এই টেস্ট টিউবের মধ্যে জমা হয়েছে।
দেওয়া হয়েছে এবং টেস্ট টিউবটা সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হয়েছে, তখন আমরা কি করব, একটা দিয়াশলা যে কাঠি, সেই কাঠিটা টেস্ট টিউবের মুখে ধরবো। মুখে ধরার পরে দেখবো যে নিবন্ধ কাঠিটি ধপ করে জ্বলে উঠেছে। নিবন্ধ যে কাঠিটা ছিল সেটা হচ্ছে টেস্ট টিউবের মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এতে প্রমাণিত হয় যে উদ্ভিদ থেকে সালোক সংশ্লেষণ উৎপন্ন, মানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে খুব সহজে তোমরা হয়তো বুঝে গিয়েছো। সেই ক্ষেত্রে পরীক্ষাটা তোমরা খুব ভালো করে পড়ে নিবে। এরপরে আছে জীবজগতের সালোক সংশ্লেষণের তাৎপর্য, গুরুত্ব। তাৎপর্য কি, যে সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টিতে কেমন হতে পারে, যেমন জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয়। প্রাণী হোক বা উদ্ভিদ হোক, জীবের যে কোনো জীবী হোক না কেন, তার প্রত্যেকটি জীবেরই খাদ্য গ্রহণ প্রয়োজন, কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক বিদ্যমান এবং শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, যে জন্য খাদ্য গ্রহণ করলে আমাদের শক্তি উৎপন্ন হয়। তাই খাদ্য সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ প্রাণী একান্তভাবে নির্ভরশীল। আর এই উদ্ভিদ প্রাণী যদি আমরা সঠিকভাবে যত্ন না নেই, তাহলে কিন্তু আমাদের বায়ুমণ্ডলে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়, তার মানে বায়ুমণ্ডলে যত কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইড কি করে, উদ্ভিদ শোষণ করে নেয় এবং অক্সিজেন উৎপাদন করে আমাদের জন্য, জীবের জন্য যে অক্সিজেন উৎপন্ন করে, ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য কি হয়, অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে। আর এই থেকে যদি বলি যে যদি আমরা উদ্ভিদকে কেটে ফেলি বা উদ্ভিদকে ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু প্রাণীকুলের ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের যথাযথভাবে এই উদ্ভিদের দিকে যত্ন নিতে হবে বা উদ্ভিদের খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই অধ্যায়টা বুঝে গেলে যে অধ্যায়ে কি অংশগুলো আছে, কোন কোন অংশগুলো আছে, যে কি পরিবেশের সাথে গ্যাস বিনিময় আছে, উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে সম্পর্কে বলা আছে, সালোক সংশ্লেষণের পদ্ধতি আছে, সালোক সংশ্লেষণ শক্তি নির্গমন পরীক্ষা আছে, জীবজগতের সালোক সংশ্লেষণের তাৎপর্য, গুরুত্ব আছে। এই অধ্যায়ের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা সিচুয়েশন দিয়েছিলাম আগে, যে হচ্ছে কি, বিকালে কনক মাঠে ফুটবল খেলছে, ঘাসের উপরে একটা ইট পড়েছিল, ঘাস অনেকদিন পড়েছিল, তখন সে ঘাসের উপর থেকে ইটটা সরিয়ে ফেললো এবং দেখলো ঘাসগুলো সাদা হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজ রয়ে গেছে। যে এইটার উপর এগুলোর উপরই ভিত্তি করে এই একটা সিচুয়েশন দিয়েছিলাম। তোমাদের মনে আছে? মনে হয় অবশ্যই, মনে নাও থাকতেও যদি যারা তোলনি তারা অবশ্যই হয়তো বা যারা অনেকেই হয়তো প্রথমে যোগ করতে পারোনি, যোগদান দেওয়ানি, সেক্ষেত্রে হয়তো বা অধ্যায়টা বুঝতে অথবা দেখতে অথবা হোমওয়ার্ক তুলতে সমস্যা হয়ে গেছে, যার কারণে তোমাদেরকে আবার বোঝানো বা দেখানো। এই ক্ষেত্রে দেখো, তো 41 পৃষ্ঠা বের করো, বইয়ের 41 পৃষ্ঠা বের করো। সেক্ষেত্রে তোমাদের দুইটি সৃজনশীল এখানে আছে। সেটি হচ্ছে একটা সুন্দর করে চিত্র দেওয়া আছে, একটা বক্সের মধ্যে যে উদ্ভিদ এক পাশে মোমবাতি জ্বালানো, আর এক পাশে একটা উদ্ভিদ আছে, সেটা হচ্ছে পি এবং কিউ দিয়ে সন্নিহিত করা আছে, যে এইভাবে পি এবং কিউ। সেক্ষেত্রে ক নাম্বার প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণ কাকে বলে? অবশ্যই আমরা জেনে গেছি সালোক সংশ্লেষণ কাকে বলে। সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয়। কেন? এটা কিন্তু আমরা জানি যে কেন সংঘটিত হয়। পাতা প্রসারিত, চ্যাপ্টা সম্প্রসারিত এবং হচ্ছে বেশি পরিমাণ সূর্য রশ্মি গ্রহণ করে ও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। পাতায় কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, পাতায় পত্ররন্ধ্র থাকে, যার ফলে গ্যাসীয় আদান প্রদানে সহযোগিতা করে, অংশগ্রহণ করে। তাহলে এই যে এই কথাগুলো কিন্তু বললেই এই উত্তরটা হয়ে যাচ্ছে। আর পি আছে, ক নাম্বার আছে, পি বেলজারে মোমবাতি জ্বলে থাকার কারণ কি? তাহলে দেখো, আমরা জানি যে অক্সিজেন থাকার কারণে হচ্ছে তোমার জ্বলন্ত নিবন্ধ যে কাঠিটা সেটা কিন্তু জ্বলে উঠেছে। তাহলে অবশ্যই এখানে অক্সিজেন আছে বলে মোমবাতিটা জ্বলে আছে। তাহলে এটার পক্ষে তোমার হচ্ছে কিছু কারণ ব্যাখ্যা করতে হবে। চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? তোমার পক্ষে যুক্তি দেখাও। তাহলে সেক্ষেত্রে তোমার কিউ বেলজারের মধ্যে যে উদ্ভিদটি আছে, সেক্ষেত্রে সেই উদ্ভিদটি বেঁচে থাকবে কি না, বা কেন বেঁচে থাকবে, কিসের জন্য বেঁচে থাকবে, সেক্ষেত্রে তোমার পক্ষে যুক্তি দেখাতে হবে। আর এই ক্ষেত্রে দেখো আছে তোমাদের যে বিক্রিয়াটা দেখিয়েছি, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, সূর্যালোক, ক্লোরোফিল ব্যবহার করে অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করতেছে। এই যে তোমার এটা আছে, এখানে দেখো যে পানি আছে, সেই পানিটার কথা কিন্তু আর লেখা আছে, এখানে কিন্তু পানি লেখা আমি কিন্তু বলেই দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস আর দেওয়া আছে সৃজনশীল যে তোমার উৎপাদকটি আছে, উদ্দীপকটা আছে, সেক্ষেত্রে এখানে পানি হবে। তাহলে আর অংশটা কি হচ্ছে? পানি। আর এই ক্ষেত্রে আবার আলো এবং ক্লোরোফিলের পরে যে অক্সিজেন যেখানে থাকে বা গ্লুকোজ যেখানে, অক্সিজেন আছে, পানি আছে কিন্তু গ্লুকোজ নাই, তাহলে গ্লুকোজের এখানে কি দেওয়া আছে? এস।
এস যেটা লেখা আছে, এস যে অংশটা আছে, এস অংশটা হচ্ছে গ্লুকোজ। তাহলে দেখো এখানে সৃজনশীলে অক্সিজেন দেওয়া আছে, পানি দেওয়া আছে, তাহলে কি নেই? গ্লুকোজ নেই। গ্লুকোজের এখানে এস দেওয়া আছে। আর এখানে কার্বন ডাইঅক্সাইড তুলে দেওয়া আছে, পানি তুলে দেওয়া নাই। পানির এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। তাহলে তোমাকে তো ঠিক হচ্ছে এইটাই তুলে দেওয়া আছে, জাস্ট শুধু দুইটা অংশ নাই, সেই অংশটুকু জায়গায় এস এবং আর ব্যবহার করা হয়েছে। তাহলে পৃথিবীর সকল শক্তির উৎস কি? আমরা অবশ্যই জানি পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? তাহলে সে সম্পর্কে তোমরা সুন্দর করে বলবে যে রাতে কেন সালোক সংশ্লেষণ হয় না। রাতে কি থাকে না? সূর্যালোক থাকে না এবং ক্লোরোফিল কাজ করে না। সূর্যের আলোতেই সমগ্র শক্তির মূল উৎস কিন্তু সূর্য, এবং সূর্য আছে বলেই উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। আর উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ সংঘটিত হয় সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। রাতের বেলায় সূর্যের আলো থাকে না এবং ক্লোরোফিল উপস্থিত থাকে না বলেই রাতের বেলায় সালোক সংশ্লেষণ হয় না। সুন্দর করে কিন্তু আমি তোমাদেরকে উত্তরটা বলে দিলাম, বুঝিয়ে দিলাম এবং বলেও দিলাম। তাহলে তোমরা এইভাবে কথাগুলো লিখে ফেলবে। যেহেতু 2 মার্কের, এখানে 1 মার্ক হচ্ছে প্রথমটা থাকে, খ নাম্বারটা 2 মার্কের থাকে, তো 2 নম্বরে থাকে। সেক্ষেত্রে তুমি অবশ্যই এইটুকু যদি কথা লেখা থাকো, আশা করছি 2 মার্ক পেয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ার কিভাবে এস যৌগটি তৈরি হয়েছে ব্যাখ্যা করো। তার মানে এস যৌগটি কি ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এস যৌগটি ছিল হচ্ছে গ্লুকোজ। তাহলে আমাদের লিখতে হবে উদ্দীপকে এস যৌগটি হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কিভাবে বিক্রিয়া করে গ্লুকোজ যৌগটি তৈরি হয়েছে এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালো, ক্লোরোফিল উপস্থিত নিয়েছে এবং কিভাবে বিক্রিয়া করেছে, কি করেছে, যার ফলে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, এই কথাটা তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিবে। জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব অবশ্যই বইয়ের মধ্যে আছে। জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব পাঠ 7-এ আছে। তাহলে এই পাঠ যে গুরুত্ব আছে সেটা খুব সুন্দর করে তোমরা বিশ্লেষণ করে দেবে। তাহলে দেখো এখান থেকে শুধু একটাই কিন্তু তোমার নিজের যোগ্যতায় তুমি করতে পারছো, যেটা হচ্ছে এস যৌগটি তৈরি হচ্ছে। তাহলে এটা সুন্দর করে তোমরা বিক্রিয়াটা দেখে পড়ে, অধ্যায়টা ভালো করে পড়ে অবশ্যই তোমরা উত্তর করতে পারবে আমি আশা করছি। তাহলে তোমরা তোমাদের হোমওয়ার্কটা লিখে নাও, যে হোমওয়ার্ক কি থাকবে। তোমাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে বইয়ের 41 পৃষ্ঠার 1 ও 2 নং সৃজনশীল প্রশ্ন। অবশ্যই এটা লিখবে, এবং যেহেতু সৃজনশীল পড়ার সঙ্গে সঙ্গে লিখতে হবে, না হলে যোগ্যতা ভিত্তিক কিভাবে হবে? যোগ্যতা ভিত্তিক মানে তোমার নিজের যোগ্যতায় তুমি বানিয়ে লেখা এবং বইয়ের সাথে মিল রেখে তোমার লেখা, এই জন্য এটা লিখতে অবশ্যই হবে। তাহলে অবশ্যই তোমরা লিখবে এবং খুব সুন্দর করে এটা হচ্ছে পড়বে। আগে প্রথম সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালো করে পড়বে, তারপর সৃজনশীলটা অ্যান্সার করবে। এবং অবশ্যই অ্যান্সার করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে ক নাম্বার দিবে, এইভাবে এখান থেকে অ্যান্সার করবে, শেষ হলে একটু ফাঁকা রেখে খ নাম্বার লিখবে, তারপর ফাঁকা রেখে ক নাম্বার লিখবে। যেহেতু তুমি ক নাম্বার ধর প্রশ্ন এখানে শেষ হয়েছে, তুমি এখানে খ নাম্বার দিয়েছো, সেক্ষেত্রে আমি এইটুকু জায়গার মধ্যে তোমাকে 1 মার্ক কিভাবে দিব? 1 মার্ক দেওয়াটাও, লেখাটাও আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা সবসময় কি করবে, যে লেখার ক্ষেত্রে একটু ফাঁকা রাখবে। যেমন ক নাম্বার লিখলাম, সংখ্যাটা শেষ হলো, কিছুদের ফাঁকা রেখে আর একটু খ নাম্বারটা শুরু করি, তাহলে যেন মার্কটা ডিস্ট্রিবিউশন করতেও হচ্ছে সুবিধা হয় বা ভালো লাগে, দেখেও ভালো লাগে যে তুমি সুন্দর করে লিখেছো। সেইভাবে আশা করছি তোমরা এভাবে লিখবে এবং অবশ্যই আমাকে হোমওয়ার্কটা দেখাবে। তাহলে যারা হোমওয়ার্ক দিচ্ছ এবং যারা হোমওয়ার্ক দেখাচ্ছ করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত এভাবে হোমওয়ার্ক দিয়ে যাবে এবং হচ্ছে বাসায় পড়ালেখা করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।